এটা সাম্প্রতিককালের সময় একটি সমস্যা বলবো না, বড় ধরনের সমস্যা। প্রায়শই মনে হচ্ছে আমাদের ভারতে বহু লোক চলে গেছে আমাদের এখান থেকে, তাদেরকে আমাদের ফেরত পাঠিয়ে দেবে। 15 বছর, গত 15-17 বছর ধরে মানে এই তাড়াহুড়োটা আমরা লক্ষ্য করি নাই। মানে সরকার পরিবর্তনের, যেটা আপনি বৈদেশিক নীতির প্রসঙ্গ উত্থাপন করলেন, আমাদের দেশটা অলিখিতভাবে গত 18 বছর ধরে ভারতের অঙ্গরাজ্যের মতো ভারত ট্রিটমেন্ট করছে। আমাদের তৎকালীন দাবিদার প্রধানমন্ত্রী বলেছে যে এমন কিছু ভারতকে দিয়েছে যা ভারত কখনো ভুলতে পারবে না। মানে এটা ব্যাখ্যাও করেননি তিনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে দেশটাই অলিখিতভাবে দিয়ে দেওয়া হয়েছিল। যেমন এখন যদি আমি দাবি করে বলতে পারি, সরকার বারবার এই কথাটা লিখিত মানে আনুষ্ঠানিক বৈঠকে বিভিন্নভাবে বলেছে, আমাদের ওখানে কিছু মানুষ আছে, এটা আমি অস্বীকার করি না। তার ভিতরে 1 নম্বর হচ্ছে দাবিদার প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা, আওয়ামী লীগের কিছু মন্ত্রী, কিছু এমপি তৎকালীন দাবিদার, আর অসংখ্য কর্মী যারা এখান থেকে পালিয়ে গেছেন, তারা ওখানে নেই, এটা আমি বলবো না। তো প্রথমেই তো যদি ভারত সৎ প্রচেষ্টা নিয়ে আলোচনা করত যে শেখ হাসিনাকে তারা পুশিং করতে চায়, প্রত্যাবর্তন না, পুশিং করতে চাই। কারণ আমরা কিন্তু ওটা পুশ ইন করি, মানে পুশব্যাক করি নাই, তাকে আনুষ্ঠানিকভাবে পাঠায়ও নি। একটা অপরাধী মানুষ ভয়ে তার অপরাধকে ঢাকা দেওয়ার জন্য বা সেটা বাঁচার জন্যে সে পালিয়েছে, এবং সেই পালানোর রাষ্ট্রটি হচ্ছে ভারত। পৃথিবীর আর অনেক জায়গায় সেটা যেতে চাইছে, লন্ডনে যেতে চাইছে, আমেরিকায়, এমনকি আমেরিকা তার ভিসা ছিল সেটা কি লজ্জাজনক বাতিল করছে, তার যে ভিসা ছিল তার। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন ভারত, এটা বললে বোধহয় অসঙ্গত হবে না, ভারত এক সময় ভারতবর্ষ ছিল। 47-এ পাকিস্তান এবং ভারত যখন ব্রিটিশরা চলে যায়, তখন এই দুটি রাষ্ট্র হয় এখানে, নট ভারতবর্ষ একটা না। কিন্তু কারণটা কি? ভারতীয়র এই যে খাজলত, এটা খাজলতই বলবো, খাজলতের কারণে তৎকালীন মুসলমানরা বাধ্য হয়ে তারা পাকিস্তান রাষ্ট্রের কথা উত্থাপন করে। যদিও সেই প্রসঙ্গটিতে পরতে 71-এ আমরা মনে করি পাকিস্তানের সেই গুরুত্ব ছিল না, কিন্তু তার অর্থ এই নয় পূর্ব অঞ্চলের মানুষ ভারতের সঙ্গে বিলীন হয়েছে। আমরা আমাদের সক্রিয়তা নিয়ে থাকার চেষ্টা করছি। আর ভারত কি অর্থনৈতিক দিক থেকে আমাদের থেকে কি খুব বেটার কান্ট্রি? এমনকি ওখানে বর্তমান সিচুয়েশনে আমরা যে গণতান্ত্রিক চর্চাটা করি, ভারত ধর্মান্ধ গোষ্ঠীর মানে একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে। 47 বছর 70 বছরের প্র্যাকটিসে আমরা কিন্তু যুদ্ধ করছি গণতন্ত্রের জন্য, লড়াই করেছি, কর্তৃত্ববাদের শাসনকে উচ্ছেদ করেছে, কিন্তু ধর্মান্ধ গোষ্ঠীর কাছে মানে দেশ চলে গেছে এমন কোনো নজির নাই। যে ভারতে সেটা এখন পুরা ভারত ছিল, ওয়েস্ট বেঙ্গলটা বাকি ছিল, এবার সেটাও তারা মানে কি বলবো, প্রভুর মানে ধর্মীয় রাজনীতির প্রভুর চরণে তারা বিসর্জন দিয়েছে। সেই জন্য তাদের সঙ্গে স্পষ্টত গণতান্ত্রিক স্বাধীনতা, জাতীয়তাবাদের প্রশ্নে স্পষ্টত আমাদের মানে মানে ভিন্নতা আছে। 2 নম্বর হচ্ছে তাদের থেকে এমন না যে আমরা ওটা ইউরোপিয়ান কান্ট্রি আর আমরা হলাম একটা। তাহলে তারা যে দাবি করে 90 লাখ অনুপ্রবেশকারী তাদের সেখানে আছে, যেগুলো তারা ডিপোর্ট করতে চায়, এই দাবি, এটা উদ্দেশ্যপূর্ণভাবে তারা এই দাবিটা করছে। তবে এইগুলো না করাই ভালো। মানে ভারত যদি সুস্থ, এটা বাংলাদেশের উপর প্রেশার দিয়ে অতীতে 18 বছর যে সুবিধা নিতে চাইছে, তখন তো এই প্রসঙ্গটা আসে নাই। এখন আসার কারণ হচ্ছে গণতন্ত্র তারা পছন্দ করে না। এখন তারা ধর্মান্ধ গোষ্ঠীর কাছে আছে। বাংলাদেশের গণতন্ত্র চর্চা আছে। এই যে হাসিনার 3টা মানে তথাকথিত নির্বাচনকে তারা একেবারে 1 নম্বরে তারা সমর্থন দিয়েছে। এখন কিন্তু এই সরকারের সঙ্গে উচিত ছিল যে অনেক আগেই বাংলাদেশের ঘটনায় তাদের দুঃখ প্রকাশ করা, তাদের যে নীতি, তাদের যে উদ্দেশ্য, দুঃখ সেটা করেনি কিন্তু তারা।
এখন বরঞ্চ আবার সারা মানে আমাদের লোক কখন কিসের জন্য যাবে, শুরুতে আমি বললাম কোনো কারণ নাই তো, কিসের জন্য যাবে এখানে। তাহলে যে আমরা প্রতিরোধ করছি এটাই ঠিক আছে, যে বিজেপি শুধু ঠিক না, এটা আরো শক্তভাবে প্রতিরোধ করতে হবে। যদি এই বাহিনী সেটা সে না পায়, যেমন কোন জায়গাটায় যেন দেখলাম জনগণ এবং বিজেপি যৌথভাবে এটা ঠিক আছে প্রতিরোধ করছে। প্রয়োজনে সীমান্তবর্তী অঞ্চলে, আমি সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, মাহবুবা সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, প্রয়োজনে বিজেপির পাশে গিয়ে যেমন জনগণ দাঁড়াচ্ছে আরো শক্তভাবে গিয়ে দাঁড়াতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা পরে আবার আসবো। জনাব মাহবুব কামাল, মানে পশ্চিমবঙ্গেরই একটা মানে মানবাধিকার সংস্থা, তারা বলছে যে বন্দুকের নলের মুখে বিএসএফ এইসব সন্দেহভাজনদের এক ধরনের গরু তাড়ানোর মতো করে সীমান্তের দিকে নিয়ে আসছে, এবং এদিকে যেহেতু বিজেপি প্রতিরোধ করছে তারা পড়ে গেছে নোমাস ল্যান্ডে, তাদের না খাবার আছে না মাথার উপর ঠাঁই আছে। তো এই যে বাংলাদেশ কি বারবার মানবিক রাষ্ট্রের পরিচয় দিয়ে যাবে কিনা, এর আগে আমরা রোহিঙ্গাদের অসংখ্য রোহিঙ্গাকে বাংলাদেশে স্থান দিয়েছি, এখন বিষয়টি তো মানবিক একটা দিক থেকেও বিষয়টি অনেকে আলোচনা করছে, বাংলাদেশে আসলে আপনার কি মনে হয় করণীয় কি? দেখেন, আপনি বললেন না যে ওয়েস্ট বেঙ্গলে একটা মানবাধিকার সংস্থা। দেখেন, পাকিস্তান এবং ইন্ডিয়াতে যত ধরনেরই আপনার কি বলে যে বাজে সরকার থাকুক না কেন, কিছু কিছু পকেট থাকে যেগুলো আপনার আছে, যেগুলো আপনার হিউম্যানিজম এগুলিকে পার্সিউ করে। এটা খুব ভালো খবর। যেমন পাকিস্তানে দেখেন এত বড় একটা কি বলে যে সামরিকতন্ত্র বলেন বা স্বৈর শাসন বলেন, কিন্তু দেখবেন আসমা জাহাঙ্গীরদের মতো হিউম্যানিস্টরা তারা কিন্তু কথা বলে যায়। তো ওয়েস্ট বেঙ্গলেও দেখেন একটা চূড়ান্ত কমিউনালিজম চলতেছে, সেখানে চূড়ান্ত সাম্প্রদায়িকতা চলতেছে, এবং সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিউম্যানিস্ট অর্গানাইজেশনগুলো তারা প্রতিবাদ করতেছে। এটা একটা ভালো খবর। দেখেন, এইটা একটা প্যারাডক্স যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলল যে আমরা ইলেকটেড গভর্নমেন্টের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করতে চাই। এটা কিন্তু ইলেকশনের আগেও বলছে, পরেও বলছে যে ইলেকটেড গভর্নমেন্ট আসুক, তাহলে তারপরে আমরা। এখন তো ইলেকটেড গভর্নমেন্ট আসছে, তাইলে কেন এই অসহযোগিতা? তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্ট্যান্ড এবং ওয়েস্ট বেঙ্গলের একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের আরেকটা স্ট্যান্ড, নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট বলতেছে ওয়েস্ট বেঙ্গলকে যে তোমরা করো, আমরা আসি? ব্যাপারটা কি? দেখেন, ইলেকশনের পরপর এটা বোঝা গেছে যে শুভেন্দু অধিকারী, মানে যে নিউ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সে একটা চরম অ্যান্টি ইসলামিক স্ট্যান্ড নিছে, অ্যান্টি মুসলমান স্ট্যান্ড নিছে, এবং সে বলছে যে মুসলমানরা আমাদেরকে ভোট দেয় নাই, এবং ইসলাম ধর্মকে সে অন্যান্য ধর্মের সঙ্গে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। মানে এখন ওয়েস্ট বেঙ্গলে ইসলাম ভার্সেস হিন্দু অ্যান্ড আদার রিলিজিয়ন, এরকম ব্যাপারটা দাঁড়ায় গেছে। এবং যে কারণে মুসলিমদেরকে বাই অ্যান্ড লার্জ তারা পুশিংয়ের একটা ক্রাশ প্রোগ্রাম নিছে। এবং এই যে তারা লিস্ট করতেছে যে কারা অনুপ্রবেশকারীকে, এটা ফল্টি স্ক্রুটিনি, এটা একেবারে ত্রুটিপূর্ণ, এবং কতগুলি বাজে ক্রাইটেরিয়া তারা অ্যাপ্লাই করতেছে যেগুলির কোনো ভিত্তি নেই। যেমন একটা আছে যে বাবার নামের সাথে সন্তানের নামে টাইটেলে মিলতেছে না। তো এটা কোনো যুক্তি হইল যে বাবার নামের সাথে ছেলের টাইটেল না মিলতে হবে? যেন আমার আমার ফাদারের নাম নাইমুদ্দিন মণ্ডল, আমার নাম মাহবুব কামাল, কোথায় মণ্ডল আর কোথায়? তো এই জন্য কি আমি ওই বাবার সন্তান না? এই সমস্ত লেম এক্সকিউজ দাঁড় করায় কতগুলো তারা তালিকা করতেছে, এবং সেইভাবে তারা পুশিং করতেছে। এবং এইটা দেখেন, ইন্ডিয়া সব সরকারের ক্ষেত্রেই এই সমস্ত ছোটোখাটো ইরিটেশন করতে থাকে। তারা হয়তো ফিজিক্যাল ইন্টারভেনশন করে না, কিন্তু এমন ইরিটেট করে যেইটা আসলে ফিজিক্যাল ইন্টারভেনশন হচ্ছে মারাত্মক। হ্যাঁ, এবং আমাদের বিজেপি একটা খুব স্ট্রং স্ট্যান্ড নিছে, তারা পুশিং ঠেকাচ্ছে এবং সাহসের সাথে ঠেকাচ্ছে। আমার কথা সেইটা না, এটা কতদিন চলবে? এটার তো একটা ডিপ্লোম্যাটিক সলিউশন লাগবে, তাই না? এইটার একটা কূটনৈতিক সমাধান লাগবে। এই বর্ডার ম্যানেজমেন্ট করতে গিয়ে যদি প্রতিনিয়তই আপনার পুশিং এবং কাউন্টার পুশব্যাক এটা চলতে থাকে, অথবা বর্ডার কিলিং, এমন হইতে পারে যে নিয়ার ফিউচার হয়তো বর্ডার কিলিংও শুরু হইতে পারে, ইউ নেভার নো, তাই না? তাহলে এটা কতদিন কন্টিনিউ করবে? তাইলে একটা ডিপ্লোম্যাটিক সলিউশনে অবশ্যই আসতে হবে,
এবং আমি মনে করি যে এখন আমাদের যে ফরেন উনি কী করেন খলিলুর রহমান সাহেব, উনি আমেরিকার এজেন্ডা নিয়ে আসেন না। ইন্ডিয়া যে আমাদের নেইবারিং কান্ট্রি এবং মানে এবং ইন্ডিয়া যে এইসব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেসব করতেছে উনি দেখেন না। ওনার যে পারফরমেন্স, আমরা তো অনেক কথাই শুনি, স্কিল্ড, এক্সপার্টিস, অমুক তমুক, হ্যাঁ, Well connected. ব্রিলিয়ান্ট, ওয়েল কানেক্টেড। তা আপনি ইন্ডিয়ার ব্যাপারটা দেখেন না কেন? আমেরিকা নিয়ে আসেন, আমেরিকার পারপাস সার্ভ করতেছেন আপনি বলেন, আপনি জয়শঙ্করের সঙ্গে বসেন, হ্যাঁ, কেন এগুলি হচ্ছে? এখন দিল্লিতে যে একটা বোধহয় মিটিং আছে কালকে বোধহয়, কালকেই বিজিবি এবং সেটা তো ডিপ্লোম্যাটিক বিজিবি বিএসএফ এর মিটিং এ কিছুই আসে যায় না। কারণ আমরা অতীতে কি দেখছি, বর্ডারে যখন কোনো সংকট হইতো তখন বিজিবি এবং বিএসএফ ফ্ল্যাগ মিটিং হইতো। এখন অবশ্য ফ্ল্যাগ মিটিং আর হয় না। তো ফ্ল্যাগ মিটিং যে হইতো এইটার কোনো ছিল, রেজাল্ট ছিল? কোনো রেজাল্ট আমরা পাই নাই। আমরা সবসময় শুনেছি যে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে, হ্যাঁ, বর্ডার কিলিং, কিন্তু আসলে তা হয় নাই। এবং বিজেপি বিএসএফ মিটিং করে ইট সিগনিফাইজ নাথিং। ইট সিগনিফাই নাথিং। মিটিং হইতে হবে জয়শঙ্কর এবং খলিলুর রহমানের সাথে, মানে কি বলে, দুই কাউন্টার পার্ট, ডিপ্লোমেসির দুইটা বড় মানে কাউন্টার পার্ট, তাদের মধ্যে মিটিং হইতে হবে। এবং একটা পর্যায়ে তো আপনার মানে কি একটা সলিউশন তো আসতে হবে, তাই না? এই কমিউনালিজম, এই সাম্প্রদায়িকতা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে সব জায়গাতে আছে। আপনার বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য, সবখান থেকেই কিন্তু মুসলমানদের বসীন করা হচ্ছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে বেশি। তো এখন এইটা তো ফর ইয়ার্স টুগেদার, ফর মাস টুগেদার চলতে পারে না। এটা তো একটা মানে কি বলে এন্ডিং মার্ক লাগবে, তাই না? এটা শেষ করতে হবে। ফলে আমি মানে জোর দিয়ে বলবো, এইটা আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের ফরেন মিনিস্টার শুড টেক ইট সিরিয়াসলি। হ্যাঁ, যাতে আমরা ইন্ডিয়ার সাথে আবার একটা ডিপ্লোম্যাটিক রিলেশন করতে পারি, সমমর্যাদার, সমতা ভিত্তিক, এবং এই সমস্ত যাতে কেওয়াস না হয়, বর্ডার ম্যানেজমেন্টে কোনো কেওয়াস না হয়, এইটা যদি নিশ্চিত করতে হয়। ধন্যবাদ মাহবুব কামাল। জনাব শামসুজ্জামান, যদি আপনি এটার উত্তর একটু সংক্ষেপে দিতে চান কিনা, যে আসলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বক্তব্য পেয়েছি, পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এখনো বক্তব্য পাইনি। পররাষ্ট্রমন্ত্রীর আসলে আরো বোল্ড অ্যাকশন নেওয়া উচিত কিনা, মানে ডিপ্লোমেসির কন্টেস্টে? হ্যাঁ, এটা ঠিকই বলছেন যে সরকারের মুখপাত্র হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে পররাষ্ট্রমন্ত্রী যথাযথ ভূমিকা পালন করে। এখন তো ব্যক্তিগতভাবে বলে আমার মতামত যে জাতিসংঘে তিনি সভাপতি হওয়ার প্রেক্ষাপটে হয়তোবা যেটা যদিও আমরা শুনছি যে ভারতীয় ভোটটা তার পক্ষে যায় নাই, না আমাদের তো অন রেকর্ড সেখানে পক্ষে ভোট দেয়নি। মানে ঘটনাটা হচ্ছে, আমি মানে ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণে মনে হয়েছে যে হয়তোবা ওই কারণে তিনি একটু নরম ভূমিকা নিয়েছিলেন, হতে পারে। কিন্তু আমার মনে হয় রাষ্ট্র টু রাষ্ট্র, ব্যক্তির অর্জন আর রাষ্ট্রের সমস্যা সংকট বা মোকাবেলা, তখন ব্যক্তির অর্জনকে কতটা গুরুত্ব দেব, এই ব্যাপারটি আসবে। কিন্তু আর বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আলোচনাকে গুরুত্ব দেয়। বাংলাদেশে কিন্তু একেবারে স্বাধীনতা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে। সেই যুদ্ধে একটা মুহূর্তে ভারত একটা বড় ধরনের শরণার্থী সেই সময় ৭১ সালে তার আশ্রয় দিল। সেই জন্য বাংলাদেশ কিন্তু বরাবর কৃতজ্ঞতা প্রকাশ করে। তো সেই সময় আর এই সময়, অর্থাৎ মাঝে তো ৫৫ বছর গেছে, ভারতের যে ভূমিকাটা আমার কাছে মনে হয়েছে যেটি মানে ৭০ বছরের তাদের পথ পরিক্রমায় গণতন্ত্রের মুখোশ তাদের খুলে গেছে। তারা একটা ধর্মান্ধ গোষ্ঠী, এখন তারা ক্ষমতায়। কিন্তু আর আমরা ধর্মভিত্তিক রাষ্ট্রের মানুষ ছিলাম, সেটা হলো পাকিস্তান। সেখান থেকে বেরিয়ে এসছে, শুধু বেরিয়ে আসেনি, যুদ্ধ করে বেরিয়ে আসছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে তারা ধর্মান্ধ গোষ্ঠীতে গণতান্ত্রিক ব্যবস্থাপনা থেকে ধর্মান্ধ গোষ্ঠীর মধ্যে তারা অনুপ্রবেশ করেছে। আর আমরা ধর্মান্ধ বলবো না, ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে, ইসলামিক রিপাবলিক, সেখান থেকে বেরিয়ে এসে আমরা গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক দেশ,
স্বাধীনতার সপক্ষের ভূমিকা পালন করেছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে ভারতের সঙ্গে আমাদের পার্থক্য ওই জায়গায় যে আমরা এখন যে জায়গাটায় আছি সেখানে নো ডাউট, যেটা কামাল ভাই বললেন, পারস্পরিক গণতন্ত্রের বিবেচনায় আলোচনার মধ্য দিয়ে এই জিনিসটা মীমাংসা করা। জনপ্রত্যাশা যেরকম ছিল সেভাবেই দ্রুত এবং সর্বোচ্চ শাস্তি হয়েছে, কিন্তু আমাদের চিন্তার জায়গাটা অন্য জায়গায়। মামলা রায় হয়েছে, বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে ডেথ রেফারেন্সের শুনানির জন্য, সেটাও হয়তো দ্রুতই হবে। কিন্তু এই যে সামাজিক ব্যাধি, এখান থেকে তো আমরা বেরোতে পারছি না। এই যে শিশু, নারী, তাদের নির্যাতন, ধর্ষণ, তো শুধু বিচারের রায় দিয়ে কি এই সমস্যার সমাধানগুলো আমরা করতে পারবো? না, পারবো না। এই যে আপনি একটা সুন্দর আসছেন যে এই যে ব্যাধি, না, এইটা আমি একটু আলোচনা করি, একটু একাডেমিক হয়ে যাবে ব্যাপারটা, একটু যদি সংক্ষেপে সংক্ষেপে বলি। সেটা দেখেন, মানে এটা অনেক আগে থেকেই ছিল, তো ইউনূসের আমলে এটা খুব ব্যাপক আকার ধারণ করছে। সেটা হচ্ছে ডার্ক পার্সোনালিটির সংখ্যা বাড়ছে, ঠিক আছে? ডার্ক পার্সোনালিটি, এটা সাইকোলজিতে আছে একটা। সেটা কি, ডার্ক পার্সোনালিটি 4 ধরনের আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে নার্সিসিজম। নার্সিসিজমটা কি? আত্মরতি সম্পন্ন, আত্মমগ্নতা এবং নিজেকে ভালোবাসে আর অন্যদের কোনো মূল্য নাই, ঠিক আছে? এই ধরনের নার্সিসিস্টের সংখ্যা বাড়তেছে। আরেকটা ডার্ক পার্সোনালিটি আছে, সেটাকে বলে ম্যাকিয়াভেলিনিজম। যে ওই ম্যাকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থে এক ধরনের পলিটিশিয়ানের কথা বলছেন, যারা কানিং এবং যারা ম্যানিপুলেট করে এবং সিনিক্যাল ডিসরিগার্ড ফর মরালিটি, নৈতিকতার প্রতি তাদের কোনো মানে রিগার্ড নাই, একটা নিষ্ঠুর ডিসরিগার্ড আছে তাদের, অসম্মান আছে মরালিটির প্রতি। এইটা একটা ডার্ক পার্সোনালিটি। আর একটা হচ্ছে সাইকোপ্যাথি, এটাও ডার্ক পার্সোনালিটি। সেটা কি? এইখানে এটা হচ্ছে ক্যারেক্টারাইজড বাই ল্যাক অফ এমপ্যাথি থাকে না। এমপ্যাথি মানে ধরেন যে সহানুভূতি, হ্যাঁ, আপনার অন্যের ফিলিং এবং ইমোশনের প্রতি এক ধরনের শ্রদ্ধা, শেয়ারিং করা, হ্যাঁ, বা তার পারস্পেক্টিভটা বোঝা, এইটা এই এমপ্যাথি থাকে না, এই যে সাইকোপ্যাথি যেটা আর কি। হ্যাঁ, এবং এই সাইকোপ্যাথদের কি থাকে? অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। তারা সবসময় সামাজিক যে নর্মস আছে, যে এটিকেট আছে, ম্যানার আছে, সেগুলির বাইরে গিয়ে তারা একটা মানে বিহেভিয়ারাল প্যাটার্ন দাঁড় করায়, সেটা হচ্ছে সাইকোপ্যাথি। আরেকটা যেটা এই যে আজকে ধর্ষণের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে স্যাডিজম, ঠিক আছে? আত্মনিপীড়ন। এবং এই আত্মনিপীড়ন করতে গিয়ে করে কি, এই যে এই আপনার স্যাডিস্টরা অন্যকে পেইন দিয়ে নিজে স্যাটিসফাইড হয়। হ্যাঁ, এই যেমন ধরেন যখন তারা রেপ করে, যারা ধর্ষণ করে, এটা একটা আনন্দ যে মেয়েটাকে সে পেইন দিচ্ছে, মেয়েটার প্রতি মেয়েটাকে নিপীড়ন করছে। হ্যাঁ, এবং এখান থেকে সে একটা পারভার্টেড প্লেজার পায়, একটা টুইস্টেড প্লেজার পায়। হ্যাঁ, তো এই স্যাডিস্টের সংখ্যা বাড়তেছে। হ্যাঁ, এই যত ধর্ষণ দেখবেন, এগুলো স্যাডিস্টিক প্লেজার, নাথিং মোর নাথিং লেস। এবং কারণ ছাড়া বাড়ছে, কি কারণে বাড়ছে? এইটা বাড়তেছে, শুনেন, এইটা হয় কি, মানে সামাজিক বৈষম্য। আমি বলি, মানে আপনি যদি যে কোনো রাষ্ট্রটার মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন নির্ধারিত হয় ওই রাষ্ট্রের পলিটিক্সটা কেমন তার দ্বারা, ওই রাষ্ট্রের ইকোনমিটা কেমন তার দ্বারা। একটা রাষ্ট্রের ইকোনমি এবং পলিটিক্স নির্ধারণ করে ওই রাষ্ট্রের সিটিজেনদের আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন কেমন হবে, তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কেমন হবে, তাদের সিভিক রেসপন্সিবিলিটি কেমন হবে। এইটা পলিটিক্স এবং ইকোনমিটা ডিটারমিন করে। তো আমরা যে 54 বছর যে রাজনীতি করছি, এই যে আমি কেন বললাম যে আগে থেকেই ছিল, এটা ইউনূসের আমলে এইটা একবারে গিয়ার নিচ্ছে। হ্যাঁ, একেবারে মানে কি বলে যে মানে যে ধরনের কারণে, মানে যেহেতু তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ ছিল না, আগে ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, গাণিতিক প্রোগ্রেশন, আর যে ইউনূসের আমলে হয়ে গেছে জিওমেট্রিক প্রোগ্রেশন, জ্যামিতিক হারে এটা বাড়ছে, ঠিক আছে? আপনি দেখেন মানে, এবং বর্তমান সরকার দেখেন, আমি বলি কি, তারেক রহমান আসলে একজন মানে কি বলবো, যে তার প্রতি আসলে মানে মায়াই হয়। কি একটা রাষ্ট্র উনি গ্রহণ করলেন। হ্যাঁ, মানে এত সমস্যা নিয়ে একটা রাষ্ট্রকে উনি গ্রহণ করলেন, এবং কি যে হবে সব দিক থেকে, অর্থনীতি বলেন, সামাজিক মূল্যবোধ বলেন, সব শেষ করে দিয়ে গেছে ইউনূস সরকার। আগে থেকে ছিল, বাট এইটাকে একেবারে ফিনিশিং টাচ দিয়ে দিছে সে। এবং মানুষের মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, হ্যাঁ, এই যে গত 18 মাস যেভাবে মুক্তিযুদ্ধের
এই যে আমি দুদু ভাইকে আমি খুব মানে আমি তাকে একবার স্যালুট জানাই। উনি একটা টক শোতে যেভাবে রিয়াক্ট করছেন, মানে অ্যান্টি লিবারেশন ফোর্সের একজন প্রবক্তাকে, এই যে মুক্তিযুদ্ধের স্মারক থেকে শুরু করে আমাদের কালচারাল হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, হ্যাঁ দেখেন এই যে ব্রাহ্মণবাড়িতে দেখেন, ওখানে নাকি নাচ হইতে পারবে না, গান হইতে পারবে না, সিনেমা হইতে পারবে না, আলেমরা ঘোষণা দিয়ে দিছে ওইটা একটা আলাদা রাষ্ট্র হয়ে, মানে স্টেট উইদিন আ স্টেট, ওখানে কোনো রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, এইভাবে একটা দেশকে এই যে জেহাদি বলেন আর বলেন, ফান্ডামেন্টালিস্ট বলেন, তাদের সাথে একটা ডিভিশন করে দিয়ে হ্যাঁ সমাজটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, এই 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 রাষ্ট্রকে শাসন করা খুবই কঠিন এবং তারেক রহমানকে অসম্ভব যোগ্যতার পরিচয় দিতে হবে, তা নাহলে পারবেন না। আচ্ছা, তা নাহলে পারবেন না, রাষ্ট্র অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, এবং দেখেন এই যে স্পিডি ট্রায়াল হয়েছে না, এটা তো স্পিডি ট্রায়াল হয়েছে না, এবং খুব দ্রুত হয়েছে। এটা এত স্পিডি হওয়া ঠিক হয় নাই, মানে যদিও এটা হয়েছে কারণ যেহেতু প্রাইম মিনিস্টার ডিজায়ার ছিল। আচ্ছা, এবং প্রাইম মিনিস্টার বলছেন যে 1 মাসের মধ্যে এইটা শাস্তি নিশ্চিত করবে। ওই প্রথমটুক ঠিক ছিল, 1 মাসের মধ্যে ট্রায়াল, কিন্তু শাস্তি নিশ্চিত হবে এইটা তার বলা উচিত হয় না। এটা জুডিশিয়ারির উপর একটা জুডিশিয়ারির সম্ভ্রমহানি হয়েছে। তো আমরা যে সামাজিক সমস্যার ভিতর ছিলাম সেটা আসলে নিয়ন্ত্রণ, মানে আপনি যেটা শুরু করেছিলেন যদি একটু শেষ করেন, যে ব্যাধিটা তো আসলে নির্মূল হচ্ছে না সমাজ থেকে। না না, আমি তো বললাম আমাদের পলিটিক্যাল সলিউশনের চাইতে আমাদের কালচারাল সলিউশনে যেতে হবে। আচ্ছা, আমাদের প্রবলেম পলিটিক্যাল খুব বেশি না, আমাদের প্রবলেম কালচারাল। এই যে দেখেন এই যে গালি যে সংস্কৃতি চালু হয়েছে না, এটা কি পলিটিক্যাল প্রবলেম? এটা কালচারাল প্রবলেম। এই যে এক যেভাবে গালি দিচ্ছে, যেভাবে মানুষকে হিউমিলেট করতেছে, মানুষকে অপমান করা একটা স্যাডিস্টিক প্লেয়ারে দাঁড়ায় গেছে। ঠিক আছে, একটা কে কাকে কত অপমান করতে পারবে, কে কাকে সামাজিক যোগাযোগ, তাই তো দেখেন একটা ছোট বলি, যেমন জাইমা রহমান না, মানে এই মেয়েটা আসলে লাভেবল ফেলা। হ্যাঁ, সে এত শালীন, এত সুন্দর কথা বলে, দেখেন তাকে নিয়েও পর্যন্ত ট্রল হয়। আমি তো বলি জাইমা রহমানকে কটাক্ষ করার কোনো শর্ত নাই, কোনো কন্ডিশনে, কিন্তু তারপরও তাকে নিয়ে কটাক্ষ করা, এটা কিছু হইল? এই জায়গায় চলে গেছে দেশ। হ্যাঁ, আপনি এখান থেকে উদ্ধার, আপনি রামিসা ধর্ষণের বিচার করে আপনার কিচ্ছু হবে না, আপনাকে মূলে যেতে হবে। এবং এইটা শুধু পলিটিশিয়ানদের দায়িত্ব না, এটা আমাদের সমাজ বিজ্ঞানীদের দায়িত্ব, আমাদের একাডেমিশিয়ানদের দায়িত্ব, আমাদের চিন্তাবিদদের দায়িত্ব, যে এই যে মানুষের মূল্যবোধের যে অবক্ষয় হয়ে গেছে, এইটার কারণ কি এবং এখান থেকে উত্তরণের উপায়কে এটা বের করতে হবে আমাদের, তা না হলে হবে না। ধন্যবাদ, আমরা আপনার পয়েন্টটা নিতে পেরেছি মাহবুব কামাল। যেমন সামজামান দুদু যেটি বলছিলেন যে মাহবুব কামাল, যে স্পিডি ট্রায়াল দিয়েই সব সমস্যার সমাধান হবে না। আবার এটাও ঠিক যে সরকার রাইটলি রেসপন্স করেছে, দেশের মানুষ চেয়েছে যে একটা স্পিডি ট্রায়াল হোক এবং দ্রুত শাস্তি হোক এবং সেটার কার্যকর হোক। তো এইভাবে বিএনপি সকল সমস্যায় কি এইভাবে, সমস্যা তো অসংখ্য দেশে, সব ক্ষেত্রেই এত দ্রুত রেসপন্স আমরা পাবো, সুশাসন পাবো? আসলে আমাদের জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী, তার জন্য মায়া হয় ধারাবাহিক, মানে উত্তরাধিকার সূত্রে এমন কিছু সমস্যা তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং যেটি আগে এটা মানে সমস্যার সমাধান না হোক, কমিয়ে আনা যেত, সেটাকে আরও উৎসাহিত করা হয়েছে, আরও বেশি প্রাতিষ্ঠানিক করা হয়েছে। যেমন মব কালচার, আপনি 18 মাসের ডক্টর ইউনূসের যে সরকার, সেখানে তিনি সরাসরি এই মব কালচার, মানে তরুণদেরকে মানে কি করে বিপদগামী করা যায়, তারা অনেক কিছু জানে না, অনেক কিছু বোঝে না, অনেক কিছু মানে খোলা আছে, কি টাকা দুহাতে তারা লুটপাট করছে। একবারের জন্য ডক্টর ইউনূস বলেনি আন্দোলনটা সফল হয়েছে, ধন্যবাদ, তোমরা জাতির বীর সেনানী হিসাবে চিহ্নিত, এবার যাও লেখাপড়াই যাও। আমরা তো অভ্যুত্থানে একসময় ছিলাম, 90-এর গণ অভ্যুত্থান তো সরাসরি আমরা যারা ছাত্রনেতা ওই সময় ছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠনে ছিল, তারা তো এরশাদ বিরোধী আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় নিয়ে গেছে। আবার গণ অভ্যুত্থান পর জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তিনি আবার চিফ জাস্টিস, শর্তাধীনে তিনি গিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, চিফ জাস্টিস হয়েছিলেন। এই যে উত্তরণ, সেই সময় ছাত্রদেরকে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব বলে নাই যে তোমরাই সব করছো। সেই সময় আমার ঘটনা হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা যে ব্যাধির কাছে আছি, মাহবুব কামাল ভাই চমৎকারভাবে সুন্দরভাবে এটা মানে ব্যাখ্যা করছেন, কিন্তু প্রশ্নটা আছে প্রাজ্ঞিক অর্থে
আদর্শিক জীবন যদি না থাকে, ছাত্র আন্দোলন আমরা যেমন আদর্শিক ঘটনা ছিল না বলে 24 আর 90-এর ভিতরে একটা ফারাক আছে। এখনকার ছাত্র নেতাদের যেটা আগামী দিনে যারা জাতীয় নেতার দায়িত্ব পালন করত, শুরুতেই তাদের আদর্শিক ঘটনাটা কাজ করে নাই বলে তারা বিভিন্ন অপবাদ বলবো না, কিন্তু যৌক্তিক অপবাদের মুখোমুখি হয়েছে, নিজেদেরকে ভাষায় নিয়ে গেছে। 90 এটা আমরা দেখি নাই। অর্থাৎ প্রথমত আদর্শিক জীবনটা মানে রাষ্ট্র থেকে, যেমন রাজনীতির একটা নির্মমতা আছে, তা প্রাকৃতিকগতভাবে রাজনীতির বাইরে যদি চলে যান, রাজনীতি আপনাকে যে শাস্তি দিবে সেটা কিন্তু কম না। যেমন আপনি 15ই আগস্টে যে ঘটনা দেখবেন, রাজনীতি উত্থান ঘটিয়েছিল, রাজনীতি তাকে আবার ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি করছে। 5 জুলাইতেও তো একই ঘটনা। না না, ভয়ঙ্কর মুখোমুখি করছে। আপনি এই জিনিসটা যদি অনুধাবন করতে, মানে ওই সময় অনেক কিছু আলোচনা তারা করে, কিন্তু গণতন্ত্রের কথা বলে ডিক্টেটরশিপ একেবারে একদল, রক্ষী বাহিনী বিরোধিতা করলে পরে গুম খুম নির্যাতন, সেই পিরিয়ডের কথা বলছে। তারপরে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে রাজনীতি মানে একেবারে ধ্বংস করার জন্য সবথেকে ভয়ঙ্কর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পিরিয়ড। সেই পিরিয়ডে যা কিছু ওরা করছে সবগুলোটাই উৎসাহিত করা হয়েছে। তারই এখন বিস্ফোরা হিসাবে যে জিনিসগুলো আমরা উত্তরাধিকার সাথে এই সরকারের মুখোমুখি করছে, তার ভিতরে একটি হচ্ছে এই যে ধর্ষণ বলেন, নারী নির্যাতন বলেন, শিশু হত্যা বলেন, এই ঘটনাগুলো এর। আর এটা আপনি যে বিচারের কথা বললেন, এটা প্রকৃতি অর্থে মানে প্রত্যেকটি অর্থে হয়তো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু এটা সলিউশন না। অর্থাৎ বিচার করলেই সব বন্ধ হয়ে যাবে এমন ঘটনা না, বিচার দরকার আছে, কম সময়ের মধ্যে দরকার আছে, কিন্তু এদের মন মানসিকতা অর্থাৎ সমাজ বিজ্ঞান বলেন, সামাজিক ঘটনা বলেন, এই দিকে দেশকে যদি না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু মানে সামাজিক অসাম্য এবং বৈষম্য যদি দূর করা না যায়, তাহলে বৈষম্য মারাত্মক রূপ নিয়েছে। আপনার যে মানে বেকারের সংখ্যা, তাদের আপনি কাজ দিবেন না, জীবনের লক্ষ্য নেই, স্বপ্ন নেই, তারা তো বসে থাকবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সরকারকে বাস্তবের মুখোমুখি হয়ে এই ঘটনা সকল মত পথ সমস্ত মানুষকে এই জায়গায় এনে দাঁড় করানো। যেরকম সীমান্তবর্তী ঘটনা দেখেন না কেন, কয়জন বিজেপি এটা করতে পারছে তা তো না, জনগণ সেখানে কিন্তু তারা তাদের কাজ ভুলে মনে করছে। জনগণ যদি মনে করে এই অপকর্মের তার বিরুদ্ধে তার দায়িত্ব আছে, এই জায়গাটা তৈরি হয়, তাহলে এটা কখনো হতে পারে না। আমার দেশের মানুষ এত মানে কি বলবো খারাপ না এই জায়গায়, মানে এই জাতির, কারণ এটা তো দেশের নিউজ থাকছে না, সারা পৃথিবীতে এই নিউজটা হচ্ছে, তাহলে আমাদেরকে মানুষ সারা পৃথিবীর মানুষ কীভাবে দেখছে। সেই জন্য আমার কাছে মনে হয় এটা সমন্বিত উদ্যোগ দরকার। ধন্যবাদ সঞ্জয় দুদু। একটু এক মিনিট সেটা হচ্ছে দেখেন, আমি বটম লাইনটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে ইউনূস আমলে যেটা হয়েছে সেটা হলো যে মানুষের যে মানে জন্মগত একটা থেকে কোয়ালিটি আছে, সেটা হচ্ছে এমপ্যাথি। অর্থাৎ আপনার ফিলিং, আপনার ইমোশন, আপনার পার্সপেক্টিভটাকে আমি হৃদয়ঙ্গম করে আমি শেয়ার করব, এটা এমপ্যাথি বলে এটাকে। ইউনূস আমলে মানুষের যে এই যে ন্যাচারাল এমপ্যাথি, যেটা ইনবর্ন এমপ্যাথি, এইটা ধ্বংস হয়ে গেছে। ফলে আপনার ইমোশন, আপনার ফিলিং, আপনার পার্সপেক্টিভ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি আমার এজেন্ডা বাস্তবায়িত করব, যেটা আমরা 18 মাস দেখছি। ফলে এই জায়গাটা যদি আপনি ঠিক না করেন, মানুষের এমপ্যাথি যদি জাগ্রত না করেন, হ্যাঁ, তাইলে তো হবে না, যত কিছুই করেন হবে না। গতকাল সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে সরকারি দলে, এবং সেখানে বিএনপির যে নারী সংসদ সদস্যরা আছেন সংরক্ষিত আসনে, তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে বিরোধী দলের আসনগুলোর উন্নয়ন কাজ তদারকির জন্য। এই একই কাজ নবম জাতীয় সংসদেও করেছিলেন শেখ হাসিনা। বিষয়টা কি আসলে কেমন হলো গতানুগতিক রাজনীতির ধারায়, যেখানে হাসিনার আমলের অনেক কাজই সমালোচনা করা হচ্ছে এবং এগুলোও সমালোচনার হয়েছে, সেই একই কাজ বিএনপি, সেই একই পদাঙ্ক কেন বিএনপি অনুসরণ করলো বলে আপনার মনে হয়? ঠিক শেখ হাসিনার সময় হয়েছে এটা, নবম জাতীয় সংসদে মানে তাদের হয়েছে, আর কখনো হয় না এটা বলা ঠিক হবে না। আমি একসময় জাতীয় সংসদ, আপনি একাধিকবার সংসদ সদস্য হয়েছেন, তবে এটা এইভাবে আলোচনা করা যেতে পারে যে নারীদের সরকার দলীয় সংসদ সদস্য যারা, তাদের বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে যারা বিভিন্ন জায়গায় আছেন,
সেই জায়গায় যে উন্নয়ন তৎপরতাটা হয় সেটা সমন্বয় করার জন্য তাদেরকে সরকার বেছে নিয়েছে। এমনি যে জায়গাগুলো সরকার দলের সংসদ সদস্য আছে তারা তো আছেই, তারা করবে। সরকারের সঙ্গে খুব বেশি যোগাযোগ বিরোধী দলের সংসদ সদস্যদের যদি না থাকে, তাদের ডিটাচমেন্ট থাকে বা একটু দূরত্ব থাকে, তাহলে সেই জায়গাগুলো তো একটু অবহেলার মধ্যে পড়ে। সরকার যদি ওই গ্যাপটা পূরণের জন্যে কাউকে বেছে নেয়, সেটা যদি প্রশাসনিক না হয়, অর্থাৎ মানে আমলাতন্ত্রের দিকে না ঝুঁকে রাজনৈতিক বিবেচনার দিকে থাকে, এটা তো গুড সাইন আমার বিবেচনায়। নারী সংসদ সদস্যতা কিন্তু এগুলো কি অতীতে ভালো ফল দিয়েছে? অতীতের প্রসঙ্গটা আমি টানবো না, এই জন্য হাসিনা আর তারেক রহমান এক জিনিস না। ক্ষমতা অনুপ্রধানমন্ত্রী ইনি প্রধান, ওটা কর্তৃত্ববাদী শাসন, এটা গণতান্ত্রিক শাসন। অর্থাৎ কর্তৃত্ববাদ শাসনে যেটি সম্ভব হয় নাই সেটা গণতান্ত্রিক শাসনে সম্ভব হবে না, এইভাবে তো আমরা দেখতে পারি না। প্রশ্ন হচ্ছে যে বিরোধী দলের সদস্যরা সেই জায়গায় কি করবেন, এই প্রশ্নটা তো থাকতে পারে। সরকার সেটা বিবেচনা হয়তো নেবেন, কারণ সরকারের বয়স তো 4 মাস চলছে। সেই জন্যে আগামী দিনে আমরা দেখতে পারি। সবথেকে বড় বিবেচনা আমার কাছে যেটা মনে হয়েছে, মানুষের সংসদ সদস্য হিসাবে যারা আছেন পার্লামেন্টে, তাদের প্রধান কাজটা আইন প্রণয়নের, আর কাজের সমন্বয়ের ভূমিকায় থাকলেও কাজটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে স্থানীয় সরকার। সেই জন্যে ওই স্থানীয় সরকারের নির্বাচনটা এখনো কিন্তু হয় নাই। ওইটা কত দ্রুত আমরা করতে পারি এবং তাদের হাতে ক্ষমতাটা কত দ্রুত আমরা ফিরিয়ে দিতে পারি, এটা হবে উপযুক্ত কাজ। কিন্তু এই কাজটা যত দেরি হবে তত কি সুশাসন বঞ্চিত হচ্ছে জনগণ? গণতান্ত্রিক শাসন যদি আপনি চান, সর্বক্ষেত্রে নির্বাচিত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত গড়ে তোলা সম্ভব হবে না, ততক্ষণ পরে এক ধরনের শূন্যতা কাজ করবে। সেই জন্য 4 মাসের সরকারকে আমি কোনোভাবে দোষারোপ করব না, কিন্তু এই কথা বলবো যত দ্রুত সম্ভব। সরকারও কিন্তু, সরকার প্রধান হিসাবে তারেক সাহেবও কিন্তু বলেছেন যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের নির্বাচন তিনি করতে চান। ধন্যবাদ সঞ্জয় দুদু। যারা মাহবুব কামাল, আপনি খেয়াল করেছেন কিনা যে কিছু কিছু কাজ মানে সমালোচনা আছে যে দুদু ভাই যেমন এটা একটা ব্যাখ্যা দিলেন এই নারী সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়ার বিষয়, এবং কিছু ঘটনা আছে যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ, ঢাকা জেলার পুলিশ সুপার নিয়োগ, এবং বিসিবিতে আজকে নির্বাচন হলো, সেখানেও কিন্তু 3 মন্ত্রীপুত্র নির্বাচিত হয়ে এসছেন। অনেকেই বলছেন এগুলো গতানুগতিক, অনেক বলছে। আপনি এগুলোকে কিভাবে দেখেন? প্রথমে যে নারী এমপিদের কথা বলি না, দেখেন আগে একটা ধারণা ছিল, যেমন এরশাদ আমলে আমার মনে আছে জাহেদাদিনী কাভার স্টোরি করছিল 30 সেট অলংকার, অর্থাৎ তখন নারী এমপির সংখ্যা ছিল 30। তখন জাহেদাদিন বলল যে এটা হচ্ছে অলংকার, পার্লামেন্টের এটা একটা অর্নামেন্টাল পদ, এটা তাদের কিছু করার নাই, এবং যে কারণে জাহেদাদিন ব্যান করে দিয়েছিল এরশাদ। যাই হোক, এখন নারী সদস্যরা যে অর্নামেন্ট না, তারা যে আসলে পুরুষের সাথে সমান তালে তাদেরকে কাজ করতে হবে, তাদের যে একটা এম্পাওয়ারমেন্ট দরকার, এইটা এস্টাবলিশ করতে হবে। এটা ঠিক আছে, এবং তাদেরকে অ্যাক্টিভেটেড করতে হবে, তাদের এম্পাওয়ারমেন্ট দরকার আছে। প্রশ্ন দুদুভাই যে কথাটা বললো, ওইটা হি হ্যাজ রাইটলি পয়েন্টেড আউট। সেটা হচ্ছে যে উন্নয়ন প্রক্রিয়া দেখার জন্য তো এমপিদের দায়িত্ব তো উন্নয়ন প্রক্রিয়া দেখার জন্য না, তারা ল ফ্রেম করবে। তারা লেজিসলেচার ইজ এ ল ফ্রেমিং বডি, তাই না? উন্নয়ন প্রক্রিয়া দেখার জন্য তো উপজেলা পরিষদ আছে, এখানে কি বলে জেলা পরিষদ চেয়ারম্যান আছে, মানে লোকাল গভর্নমেন্ট তো আছে, তাই না? তারা এমপিরা যদি মানে লোকাল গভর্নমেন্টের কাজ যদি এমপিরা করে, তাইলে তারা লেখাপড়া করবে কখন? ল ফ্রেম করার জন্য তো আপনার তো মানে লেখাপড়াটা অত্যন্ত জরুরি। বিভিন্ন দেশের ল কীভাবে ফ্রেম হচ্ছে, নতুন বাস্তবতা কীভাবে নতুন আইন করা যায়, এগুলির জন্য গবেষণার দরকার আছে না? তা আমি যদি ওইখানে উন্নয়ন প্রক্রিয়া দেখতেই যদি সময় যায়, তাহলে আমি এই কাজগুলো, মূল কাজ তো এইটা, তাই না? আপনি যেটা বললেন সেটা হলো যে দেখেন, নাথিং বলবো না আমি, অনেক কিছুই কিন্তু আগের কন্টিনিউশন চলতেছে। যেমন আমি বলি একটা বলি, যেমন ধরেন যে বেনজির ছিল না দলীয় পুলিশ, এক ডিআইজি কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলছেন উনি ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী, অর্থাৎ তিনিও কিন্তু দলীয় পুলিশের পরিচয় দিয়েছেন, এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই।
এবং একই জিনিস কিন্তু চলতেছে। দেখেন, শেখ হাসিনার আমলে কেউ কেউ বলছে আমি আপনার সঙ্গে কবরে যাব, কেউ কেউ বলছে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, কেউ কেউ বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেভাবে গ্লোবাল পার্সোনালিটি হয়ে যাচ্ছেন আপনাকে তো আমরা মিস করছি। এই আমলে কি হচ্ছে, নয়ন বলতেছে যে এই যে যুব দলের যে নতুন নিয়ে হয়েছে, বলতেছে যে এটা আমাদের প্রফেটের সময়কার যে যারা ছিল রাষ্ট্র চালিত তাদের মানে সেই ধরনের আমরা রাষ্ট্রনায়ক দেখতেছি, আতরের গন্ধ বেরোচ্ছে প্রধানমন্ত্রীর গা থেকে। একজন এমপি বলতেছেন যে তাকে নোবেল দেওয়া উচিত প্রধানমন্ত্রীত্বের জন্য যদি নোবেল থাকে। শিক্ষামন্ত্রী বলতেছেন যে পৃথিবীর কোন ইতিহাসে আছে যে তারেক রহমানের মতো সফল প্রধানমন্ত্রী। দেখেন একই জিনিস কিন্তু চলতেছে, এই যে স্তুতি শাস্ত্র একই জিনিস। এবং ওই শিক্ষামন্ত্রীকে বলি যে আপনি কি বলতে চান যে উইনস্টন চার্চিল তারেক রহমানের চেয়ে লেস কোয়ালিটির প্রাইম মিনিস্টার? উনি ইতিহাস টানছেন কিন্তু পৃথিবীর কোন ইতিহাসে আছে। দেখেন এইসব যে এই যে অতি কথন, অতি কৌতূহল, অতি কথন, অতি কি বলে অতিরঞ্জন, সব কিছুতে যে অতিরঞ্জন, এইটা কিন্তু আমাদের শেষ করে দিবে। দেখবেন এইটা একেবারে শেষ করে দিবে। আমি কতগুলি দেখেন এই যে মানে গত আমলের অনেক জিনিস কিন্তু আমরা রিপিটেশন দেখতেছি, অনেক কিছুই কিন্তু রিপিটেশন দেখতেছি। এবং এই যে কি বলে অতি উৎসাহ, এই অতি উৎসাহ আপনার আওয়ামী লীগ সরকারকে যেভাবে মানে ড্যামেজ করছে, এই সরকারকে অতি উৎসাহ কিন্তু ড্যামেজ করে। আমরা কিছু প্রতিরোধ দেখেছি, মানে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু তাদের ভৎসনা করেছেন দু একজনকে, কিন্তু বন্ধ হয় নাই। না ভর্ৎসনা হচ্ছে, শুনেন, ভর্ৎসনাটা হচ্ছে খুবই টেকনিক্যাল একটা পানিশমেন্ট, যেটা দিয়ে একটা মানুষকে একটা বিভ্রান্তির চোরাগুলিতে ফেলা হয়। ভর্ৎসনা ইজ নট এ রেমেডি। তাহলে এক্ষেত্রে কি করা উচিত? আমি বলি, ওই যে পুলিশ অফিসার বলল যে আমি ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী, প্রধানমন্ত্রী তো ওখানে ছিলেন, উনি বলবেন যে আপনি বাইরে যান, আপনার ইউনিফর্ম খুলেন, বিএনপির প্রাথমিক সদস্যপদ পূরণ করেন, করে আবার ঢুকেন, অডিয়েন্সে গিয়ে বসেন। দ্যাট উড হ্যাভ বিন দি প্রপার স্টেটমেন্ট অফ দি প্রাইম মিনিস্টার। এটা হজম করে গেলেন। কি বললো? ইনঅ্যাপ্রোপ্রিয়েট। অনেকে বলতেছে ইনঅ্যাপ্রোপ্রিয়েটের কোনো শব্দ, হ্যাঁ, তাকে তো শোকজও করা হলো না। হ্যাঁ, তো দেখেন এইসব তো চলতেছে, আমরা দেখতেছি না এগুলি। এবং সব ক্ষেত্রে দেখেন এই যে বারের যে ইলেকশন হলো না, হ্যাঁ, এটা হাসিনা সরকারের পতনের সবচেয়ে বড় কারণ কি? নির্বাচন, তাই না? নির্বাচন প্রক্রিয়াটা ধ্বংস হয়ে গেছে, তাই না? তো সেই তো আমরা বারের নির্বাচনে তো আমরা দেখলাম কি হয়েছে। তাইলে আগামী সংসদ নির্বাচন যদি আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয়, তাহলে তো একই জিনিস ঘটবে। আবার তো 18-24 হবে, আবারও তো 14 হবে, যদি তত্ত্বাবধায়ক সরকার আবার রিভাইভ করা না হয়, তাই না? কারণ ওইটা দেখাই যাচ্ছে মাইক্রো লেভেলে যখন আপনি করতেছেন, তো ম্যাক্রো লেভেলেও আপনি করবেন, তাই না? আমাদেরকে তো সন্তুষ্ট করতে হবে ভাই, যে আমরা তো বুঝতে হবে যে এই প্রবণতাগুলো থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, সেটাই তো আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। তা না হলে আমরা তাহলে উত্তরটা একটু আপনি শেষ করলে আমরা একটু দুধভাইয়ের কাছে উত্তরটা নিয়ে আলোচনার কনক্লুশন টানতে পারি। না, আমার কথা হচ্ছে যে জিনিসগুলো সমালোচিত হয়েছে সেই জিনিসগুলি কেন রিপিট হবে, তাই না? ধন্যবাদ। যেমন দুধু ভাই, আপনি তো ঘটনাগুলো দেখেছেন, মানে এই ঘটনাগুলো আসলে সরকার কি ফিডব্যাক বা কিভাবে নেয়, যে এই যে অতি কথন, এটা তো আমরা দেখেছি অতীতে তার কি ফল হয়েছে। অবশ্যই এগুলো খুব দ্রুততার সঙ্গে যদি সিদ্ধান্তমূলক একটি অবস্থার দিকে না যায় যে কোনো সরকার, আমি এই সরকারকে বলছি না, অতীতে আমরা দেখেছি তার পরিণতিটা কি। অর্থাৎ বাঙালির একটা স্বভাবগত, আমি তো সেই জাতির একজন, আমরা যেসব জিনিসগুলো ধারাবাহিকভাবে দেখে এসছি, তেলের একটা ব্যাপার থাকে, মানে নিজের ব্যক্তি গোষ্ঠী উন্নয়নের জন্যে বা আত্ম উন্নয়ন বলবো না, তো গোষ্ঠী উন্নয়নের জন্যে, তো এটা দেশকে বিপদের মধ্যে ফেলে দেওয়া। এর বাইরে যে যেতে পারে, আমাদের দেশে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা এর বাইরে গিয়ে নিজেদের যে ভূমিকা সেটা তারা তুলে ধরেছেন। এখন আমাদের জাতিকে এবং বিশেষত তরুণ সমাজকে আদর্শিকভাবে যদি আমাদেরকে সামনে নিয়ে যেতে হয়, তাহলে এইসব তেল মর্দনকারীদের বাদ দিয়ে আদর্শিক একটি, মানে সেটা সর্বক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, আইন শৃঙ্খলা, সব ক্ষেত্রে এটি যত দ্রুত করা সম্ভব হবে তত আমরা রাহা মুক্ত হব।